যানজট ছাড়াই ঢাকার যে কোনো প্রান্ত থেকে পৌঁছানো যাবে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে। যুক্ত হচ্ছে মাটির নিচের রেলপথ, সুড়ঙ্গ পথ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অনেক প্যাসেঞ্জার কিন্তু এইভাবে তারা ফ্লাইট মিস করে। যাওয়ার জন্য অ্যাপ্রোচ রোড এবং বেরোনোর এক্সিট রোড এগুলো কিন্তু অনেক বেশি স্মুথার দরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই প্রজেক্ট বাস্তবায়ন হবে। আমাদের টার্মিনালের যে হ্যাঙ্গার এবং অন্যান্য কাজকর্ম এগুলো দ্রুত সম্পন্ন হয়েছে। ডেমরা যাত্রাবাড়ি 4 লেন সড়কে স্বস্তি ফিরবে এলাকাবাসীর। এতদিন তো ভাই মনে হয় আমরা জঙ্গলে বাস করছি। রাস্তাটা কমপ্লিট হলে আশা করি আরো ভালো হবে, দেশের উন্নত হবে এবং এলাকাবাসী ভালো হবে। 2022 সালে মধ্যে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার নানা শারীরিক জটিলতার চিকিৎসা দেশে সম্ভব নয়, নিতে হবে বিদেশে। আবারও বললেন মির্জা ফখরুল। জামিন পাওয়া ন্যায্য অধিকার। ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যর্থ ছিল বিএনপি সরকার। প্রশমন দিবসে প্রধানমন্ত্রী, যতই দুর্যোগ আসুক বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। বলতেছে 4 নম্বর গেট, একবার 5 নম্বর গেট, 6 নম্বর গেট, মানে কোনো সিস্টেম নেই। একটু যদি ভুট্টা বেশি হইতো তাহলে মোটামুটি আমাদের জন্য অনেক ভালো হইতো। প্রবাসীদের আরটি-পিসিআর টেস্টে এখনও কাটেনি বিড়ম্বনা। বিমানবন্দরে বুথ বাড়ানোর দাবি। যাত্রীদের ওপরই দায় চাপালেন কর্তৃপক্ষ। মহাষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা। মণ্ডপে মণ্ডপে নানা আচার। দেশে দেশে দুর্গোৎসবে মেতেছেন প্রবাসীরাও। সাফ চ্যাম্পিয়নশিপের ডু অর ডাই ম্যাচে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরমেন্সে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও আক্রমণাত্মক ফুটবল খেলে জয় তুলে নিতে চান জামাল ভুইয়ারা। মালদ্বীপ থেকে সাফের বিস্তারিত জানাবো আমি এস এম ইকবাল। যানজট ছাড়াই ঢাকার যে কোনো প্রান্ত থেকে পৌঁছানো যাবে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে। শুধু টার্মিনাল ভবনই নয়, বিমানবন্দরে এক প্রকল্পেই যোগাযোগ ব্যবস্থার বহুমুখী পরিবর্তন করতে থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে পাতাল রেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযোগ। এয়ারলাইন্সগুলো বলছে এমন উদ্যোগ যাত্রী সেবায় যোগ করবে ভিন্ন মাত্রা। যদিও বিকল্প সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ছাড়া তৃতীয় টার্মিনালের পুরো সুফল মিলবে না বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। জুবাইর ফয়সালের রিপোর্ট। যে কোনো উন্নয়ন প্রকল্পে অর্থ বিনিয়োগে বহুমুখী লাভ আর দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত করাকেই অগ্রাধিকার দেয়া হয় আধুনিক বিশ্বে। যে ধারণাটা কখনোই তেমন গুরুত্বের সঙ্গে দেখা হয়নি বাংলাদেশে। যদিও বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পে এবার দেখা গেল অর্থ সাশ্রয় আর চলমান অন্য প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে চতুর্মুখী পরিকল্পনা। ধরুন দেশের কোনো এক প্রান্ত থেকে আপনি এলেন গাবতলী কিংবা কমলাপুর রেল স্টেশনে, সেখান থেকে পাতাল রেলে খিলক্ষেত হয়ে এয়ারপোর্ট রেল স্টেশন, তারপর আমার পেছনের এই সুড়ঙ্গ দিয়েই আপনি প্রবেশ করবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে। এরপর চেক ইন, ইমিগ্রেশন, বোর্ডিং শেষে চেপে বসবেন উড়োজাহাজে। এই পুরো যাত্রায় আপনাকে পেতে হবে না কোনো যানজট, এমনকি দেখা হবে না সূর্যের সঙ্গেও। এভাবেই নির্মাণাধীন উন্নয়ন প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত করার মাধ্যমে বিমানবন্দর কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের টার্গেট সরকারের। এটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই প্রজেক্ট বাস্তবায়ন হবে। এর বাইরেও আমাদের টার্মিনালের যে হ্যাঙ্গার এবং অন্যান্য কাজকর্ম এগুলো দ্রুত সম্পন্ন হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে পুরো প্রকল্পের বেজমেন্টের নির্মাণ কাজ। প্রায় মাথা তুলে দাঁড়িয়েছে টার্মিনালের মূল কাঠামো। এয়ারলাইন্সগুলো মনে করছে এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অ্যাভিয়েশন শিল্পে যোগ হবে দেশি বিদেশি বেশ কয়েকটি বিমান সংস্থার নাম। ফরেন ক্যারিয়ারগুলো আসা হয়তো শুরু হবে, ইতিমধ্যে অলরেডি আসা শুরু হয়েছে। বাংলাদেশে আরও কিছু ক্যারিয়ারও অলরেডি বিজনেসে ইন করার জন্য আসলে পরিকল্পনা সাজাচ্ছে। শুধু টার্মিনাল ভবন না, টার্মিনালের বাইরে যেসব ফ্যাসিলিটিস থাকা উচিত। যদিও এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করেন বিমানবন্দরে আসা যাওয়ার জন্য বিকল্প সড়ক নির্মাণ ছাড়া মিলবে না নতুন টার্মিনালের সুফল। অনেক প্যাসেঞ্জার কিন্তু এইভাবে তারা ফ্লাইট মিস করে। যাওয়ার জন্য অ্যাপ্রোচ রোড এবং বেরোনোর এক্সিট রোড এগুলো কিন্তু অনেক বেশি স্মুথার দরকার। সেটা কিন্তু আমরা এখনো এনশিওর করতে পারছি না। বর্তমান পরিকল্পনায় 2023 সালের জুনে শেষ হওয়ার কথা তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। প্রায় 23,000 কোটি টাকার প্রকল্পে অর্থায়ন করছে জাপানি উন্নয়ন সংস্থা
সংস্থা জাইকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আগামী বছরই খুলে দেওয়া হবে রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি 4 লেন সড়ক। সকালে সড়কটি নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরই মধ্যে প্রকল্পের 60% কাজ শেষ, চলছে ওভারপাস নির্মাণের কাজ। এদিকে এই প্রকল্পের স্বস্তি খুঁজছেন দীর্ঘদিন ভুগতে থাকা এলাকাবাসী। এই তো সেদিন যানজট, একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা আর ভাঙাচোরা রাস্তায় যেন নাভিশ্বাস যাত্রাবাড়ি থেকে ডেমরা যাবার রাস্তা। বছরের পর বছর এমন অবস্থায় নাকাল কেবল এ পথে চলাচলকারী নয়, অতিষ্ঠ এলাকাবাসীও। এবারে পরিবর্তন এসেছে দৃশ্যপটে, চলছে 4 লেনের কাজ, স্বপ্ন বুনছে নগরবাসী। এতদিন তো ভাই মনে হয় আমরা জঙ্গলে বাস করছি, আর এদিকে তো দেখার মতো কেউ ছিল না। অনেক ভালো হয়েছে, এখন আমাদের চলাফেরা অনেক ভালো হইতে আছে। এখন মোটামুটি কিছুটা ভালো, কিন্তু রাস্তাটা কমপ্লিট হলে আশা করি আরো ভালো হবে। যাত্রাবাড়ি থেকে ডেমরা মহাসড়কের 4 লেনের উন্নতির কাজ এগিয়ে চলছে সমান তালে। 369 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের দৈর্ঘ্য 5 কিলোমিটার। প্রকল্পের আওতায় 11টি আন্ডারপাস, 26 মিটার দৈর্ঘ্যের একটি সেতু ও একটি ফুটওভার ব্রিজ। প্রকল্প এলাকা পরিদর্শন করে মন্ত্রী জানান, আসছে জুনেই চলাচলের জন্য খুলে দেওয়া হবে এই 4 লেনের মহাসড়ক। রাস্তার দুপাশে সার্ভিস লেনও নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পে 11টা আন্ডারপাস, 26 মিটার দৈর্ঘ্যের একটি সেতু আর 1 ফুট একটি ফুটওভার ব্রিজ নির্মাণ প্রকল্প। 2022 সালে মধ্যে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। সেপ্টেম্বর শেষে প্রকল্পের সার্বিক অগ্রগতি 60%। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নতুন করে মেট্রো রেল প্রকল্প বাড়ানোয় তা ঢাকা দক্ষিণ সিটির চলমান প্রকল্পের সাথে সাংঘর্ষিক বলছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর কমলাপুরে জলাবদ্ধতা নিষ্কাশন কাজ পরিদর্শন শেষে এমন অভিযোগ করেন তিনি। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে সাংঘর্ষিক নয়, প্রয়োজনে প্রকল্প কাজের শিফটিংয়ের সুযোগ রয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মৌলিক নাগরিক সমস্যাগুলির মধ্যে জলাবদ্ধতা অন্যতম, আর এই সমস্যা সমাধানে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা নিষ্কাশনে 3টি ধাপে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি। চলছে 103 কোটি টাকার প্রকল্পের কাজ। বুধবার সকালে রাজধানীর কমলাপুরে জলাবদ্ধতা নিষ্কাশন প্রকল্পের কাজ পরিদর্শনে আসেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে জানান, জলাবদ্ধতার সমস্যা থেকে নগরবাসী ইতিমধ্যে সুফল ভোগ করতে শুরু করেছে। আমরা দায়িত্ব পাওয়ার পরেই আমরা যে ব্যাপক কর্মযজ্ঞ চালিয়েছি। প্রথম পর্যায়ে আমরা যে সকল জায়গা বদ্ধ ছিল, খাল, নল, নর্দমা, সেগুলো আমরা পরিষ্কার করেছি। এটার সুফল ঢাকাবাসী গত বর্ষা মৌসুমে কিছু পেয়েছে। তার দাবি, জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে মেট্রো রেল প্রকল্প। নতুন করে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নকশা বৃদ্ধি করা। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে সাংঘর্ষিক নয়, প্রয়োজনে প্রকল্পের কাজ শিফটিং করার সুযোগ রয়েছে। জলাবদ্ধতা নিরসনে যেই কার্যক্রমটা আমরা পরিদর্শনে এসেছি, এখানেও নতুন করে এমআরটি লাইন স্থাপনের জন্য তারা আবেদন করেছে। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের পরিকল্পনার সাথে তাদের পরিকল্পনা সাংঘর্ষিক হচ্ছে। সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ লাইন, এর সাথে কনফ্লিক্ট নয়, এটা আমাদের একসাথে আমরা ইঞ্জিনিয়ার বসবো, আমরা এখানে লেআউট দিলে কোনো যদি শিফটিং করে দেন কনফ্লিক্ট নয়, যদি শিফটিং করে নেওয়া হবে। সিটি কর্পোরেশনের অনুমতি পেলে আগামী মাসে শুরু হবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের কাজ। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। নানা বিড়ম্বনার পর বিমানবন্দরে প্রবাসীদের জন্য আরটিপিসিআর ল্যাব চালু হলেও ফেরেনি শৃঙ্খলা। যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত তথ্য না পাওয়ায় নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। কোভিড টেস্টের জন্য বুথের সংখ্যাও অপর্যাপ্ত বলে অভিযোগ তাদের। এই অবস্থায় ঢাকার বাইরের বিমানবন্দরেও দ্রুত সময়ের মধ্যে টেস্ট সুবিধা চালুর দাবি উঠেছে। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের কারণেই নানা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাত যেতে যাত্রার 6 ঘন্টার মধ্যে বিমানবন্দরে করতে হবে দ্বিতীয় দফায় কোভিড টেস্ট। তার জন্য দীর্ঘ সারিতে অপেক্ষমান যাত্রীরা। তবে বিমানবন্দরে এসে বরাবরের মতো এই যাত্রায়ও মুখোমুখি হতে হচ্ছে নানা বিড়ম্বনা। বিশেষ করে পর্যাপ্ত তথ্যের অভাব বাড়াচ্ছে ভোগান্তি।
পরীক্ষার জন্য কোন প্রবেশমুখ দিয়ে যাবেন বিমানবন্দরের ভেতরে সেটাই অনেকের জন্য হয়ে দাঁড়াচ্ছে ধাঁধার বিষয়। একবার বলতেছে 4 নম্বর গেট, একবার 5 নম্বর গেট, 6 নম্বর গেট, মানে কোনো সিস্টেম নেই স্যার। আমি বলতেছি টিকিটটা দেখেন স্যার, উনি বলতেছে দেখার কোনো প্রয়োজন নেই, এখানে দাঁড়াইয়া থাকো। কোনো শৃঙ্খলা নাই, কোনো কিছু নাই, মানুষ যেদিকে কোনো দিকে বুঝতেছে না, কোনো দিক নির্দেশনা নাই। 11 ঘন্টার আগে আসছি আমরা, কিন্তু এখনো অনিশ্চয়তার ভিতরে আছি যে কখন আমরা ভিতরে ঢুকবো। কোভিড পরীক্ষার ফল পেতে দেরি হলে মিস হতে পারে বিমান যাত্রা। এই শঙ্কায় অনেকেই বিমানবন্দরে ভিড় করছেন যাত্রার 12 থেকে 14 ঘন্টা আগে। তারপরও থেকে যায় নানা অনিশ্চয়তায়। আবার ঢাকার বাইরের বাকি 2 আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও কোভিড টেস্টের সুযোগ চালু না হওয়ায় এককভাবে চাপ বাড়ছে কেবল শাহজালালেই। তাই চট্টগ্রাম ও সিলেটেও এই সুবিধা দ্রুত চালুর দাবি আমিরাত প্রবাসীদের। দাবি ওঠে বুথ সংখ্যা আরও বাড়ানোর। এখানে 3-4 ঘন্টা ধরে এইভাবে দাঁড়িয়ে আছি, আমরা তো মানে পাস দিতেছে না। ঢাকার লোক, চিটাঙ্গের লোক, টাঙ্গাইলের লোক, সব এক জায়গায়। চিটাং থেকে, সিলেট থেকে, এখান থেকে চাইলে দেওয়া যায়, তো ঝামেলা হবে না। 11 ঘন্টা আগে আইসাইরা লাইনে খারাইছি, ফ্লাইট যাতে না মিস হয়। ফ্লাইট মিস হইলেই আবার 70,000-80,000 টাকা। জনসংখ্যা অনেক বেশি, একটু যদি বুটটা বেশি হইতো তাইলে মোটামুটি আমাদের জন্য অনেক ভালো হইতো। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য বলছে যাত্রীদের কারণে অনেক ক্ষেত্রে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। 6 ঘন্টা আগে স্যাম্পল কালেকশনে আসার কথা, সেখানে তারা 10 ঘন্টা 12 ঘন্টা আগে চলে আসতেছে। এত যাত্রী তো একসাথে কালেকশন বুথে আসতে তো ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে। যাত্রীরা যদি সঠিকভাবে নিজেদেরকে পরিচালিত করতো তাহলে এই ভোগান্তি তারাও করতো না। আমাদের এয়ারপোর্টের জন্য একটা ভোগান্তি সৃষ্টি হচ্ছে আর কি, এই জন্য তা সেগুলোর সৃষ্টি হতো না। এদিকে বিমানবন্দরের পার্কিং ভবনের ছাদে কোভিড পরীক্ষার স্থায়ী অবকাঠামো তৈরির সিদ্ধান্ত হলেও এখনও শুরু হয়নি কোনো কার্যক্রম। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বদলে গেল ড্রিম লাইনার, যুদ্ধ বিমান বানানো চট্টগ্রামের তরুণের জীবন। আশিরের নতুন জীবনের রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বেগম জিয়ার নানা শারীরিক সমস্যায় দেশে তার চিকিৎসা সম্ভব নয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন তাকে তার প্রাপ্য জামিন দেয়া হচ্ছে না। দুপুরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। কোভিড পরবর্তী জটিলতা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ছিলেন 53 দিন। সে যাত্রায় কিছুটা সুস্থ হয়ে গুলশানের নিজ বাসায় ফিরলেও প্রায় 5 মাস পর আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গতকাল মঙ্গলবার ভর্তি হয়েছেন বিএনপি নেত্রী। ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার ও কিডনি সহ নানা জটিলতায় আগে থেকেই ভুগছেন বেগম জিয়া। এর মাঝে হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরার পর বেশ কয়েকবার জ্বরে ভোগেন তিনি। বারবার জ্বরের কারণেই হাসপাতালে নিতে হয়েছে বেগম জিয়াকে, জানিয়েছেন বিএনপি মহাসচিব। কেন অসুস্থ? যে 3 বছর তিনি জেলে ছিলেন তার কোনো চিকিৎসা হয়নি। আমি বলছি আপনাদেরকে, তার কোনো চিকিৎসা হয়নি, ইচ্ছা করে চিকিৎসা করেনি। তাকে হাসপাতালে নিতে হয়েছে। তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল। তো ডাক্তার, তার যে ব্যক্তিগত যা চিকিৎসক আছেন তারা দেখেছেন যে তার যেহেতু হাসপাতাল থেকে বের হওয়ার পরে তার আর কোনো এক্সামিনেশন হয়নি, টেস্ট হয়নি, পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়নি, সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়েই আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার ট্রিটমেন্টটা তারা ব্যবস্থা নিতে চান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন বেগম জিয়ার জামিন তার প্রাপ্য অধিকার হলেও দিচ্ছে না সরকার। আপনারা তাকে জেলে রেখেছেন এই কারণে যে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি বার করা যায় বা তিনি বের হন তাহলে আপনাদের তকতে তাউস থাকবে না। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন? তাকে বেগম জিয়ার তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে। আপনারা তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন। আপনারা এই ধরনের মামলায় সকলকে জামিন দিয়েছেন, আপনারা একজন হবে নাই বাইরে। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ডাদেশ নিয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর 25 মাস পর শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয় তাকে। 2020 সালের 25শে মার্চের পর 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় বিএনপি নেত্রীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহীন,
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল বিকেলে কিন্তু এই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তিনি কিন্তু এখনও সেখানে আছেন। আমরা জানতে পেরেছি তার চিকিৎসক এবং দলীয় নেতাকর্মীদের মাধ্যমে, যেটি হচ্ছে যে তিনি তার বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার জন্য মূলত বেগম জিয়াকে এই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তার আর্থাইটিস এবং যে ডায়াবেটিস, লিভার এবং কিডনিতে যে সমস্যা রয়েছে এবং এছাড়া যে বিভিন্ন রকমের শারীরিক জটিলতা রয়েছে, সেই জটিলতার কারণে তাকে এই স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে আসার পর ইতিমধ্যেই রক্ত পরীক্ষা সহ ইউরিন পরীক্ষা করানো হয়েছে এবং বেশ কয়েকটি পরীক্ষা কিন্তু এখনও করানো বাকি আছে। যে পরীক্ষাগুলি শেষ হলে মূলত যে তার মেডিকেল বোর্ড রয়েছে, 10 সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে বেগম জিয়া চিকিৎসার, তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো কিন্তু বেগম জিয়া হাসপাতালে ভর্তি হলেন। গত 5 মাস আগে 53 দিন কিন্তু এই হাসপাতালে ভর্তি ছিলেন, অর্থাৎ 19 জুন তিনি এখান থেকে বাসায় ফিরেছিলেন। অর্থাৎ কোভিড পরবর্তী জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং তখন কিন্তু তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছিল এবং তিনি বেশ কয়েকটি সমস্যায় ভুগছিলেন এবং তাকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়েছিল। বেশ কিছুদিন সেখানে ছিলেন এবং তার পরবর্তীতে হাসপাতালে সংক্রমণজনিত কারণে, অর্থাৎ সংক্রমণ ঘটতে পারে এই আশঙ্কা থেকে তাকে বাসায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং তিনি মোটামুটি সেখানে সুস্থ হয়েছিলেন। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে কিন্তু জানিয়েছেন তার কিন্তু বেশ কয়েকবার জ্বর এসেছিল গত 1 মাসের মধ্যেই এবং এর আগেও তার বেশ কয়েকবার জ্বর এসেছিল এবং সব কিছু মিলিয়ে আসলে কেন বারবার জ্বর আসছে এবং তার শারীরিক অবস্থায় কেন অবনতি ঘটছে সেই সমস্ত বিষয় পরীক্ষা করার জন্যই কিন্তু এভারকেয়ার হাসপাতালে গতকাল বিকেলে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এবং আজকে সেই পরীক্ষা নিরীক্ষার পরে মেডিকেল বোর্ড যেটি রয়েছে 10 সদস্যের বিএনপির চেয়ারপারসনের, তারা আজকে সিদ্ধান্ত নেবেন সন্ধ্যার পর জানতে পেরেছি। তবে সেটা নির্ভর করবে তার বাকি যে পরীক্ষা বাকি রয়েছে সেগুলি শেষ হলেই মূলত সেই মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তারা দেখবেন, তারা বসবেন, দেখবেন যে আসলে তার আর কোনো সমস্যা রয়েছে কিনা, সেই সব বিষয়গুলি বিবেচনায় এনেই আসলে কতদিন থাকতে হবে বা তার চিকিৎসা কী করানো হবে সেই বিষয়গুলো আনা হবে। একটি বিষয় বলে রাখতে চাই যে বিএনপি মহাসচিব সহ চিকিৎসক টিমে দলের যারা রয়েছে তারা কিন্তু বলেছেন যে বেগম যে শারীরিক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধানের জন্য তার উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তার জন্য তাকে বিদেশে নিতে পারতেন। দেশে সেই ধরনের চিকিৎসা আসলে নেই বলে তারা দাবি করছেন। তো সেই দাবি কিন্তু সরকারের কাছে করা হয়েছিল। সরকার কিন্তু আসলে আইনের জটিলতার কারণে তাকে মুক্তি দিতে পারছেন না এবং বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারছেন না বলে জানিয়েছেন বলেই তিনি দেশে চিকিৎসা নিচ্ছেন এবং এভারকেয়ার হাসপাতালে তিনি এই মুহূর্তে অবস্থান করছেন। তবে 2 থেকে 3 দিন থাকতে হবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তার চিকিৎসক এবং দলের নেতাকর্মীদের মাধ্যমে। তো এই ছিল মোটামুটি আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালে ভর্তির সবশেষ খবর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি সরকারের ব্যর্থতায় 91-এর ঘূর্ণিঝড়ে দেশের লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির 50 বছর ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, যত দুর্যোগ আসুক বাংলাদেশ সঠিকভাবেই তা মোকাবিলা করে উন্নয়নের পথে যাবে। 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে দেশে 10 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি। দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই প্রতিষ্ঠানটি 1972 সাল থেকে মানুষের সেবা করায় ঘূর্ণিঝড়ে মানুষের মৃত্যু 10 লক্ষ থেকে এখন প্রায় শূন্যের কোটায়। সিপিপির 50 বছরে পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির নতুন আরও 4টি ইউনিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে সরকারের নেওয়া যথাযথ উদ্যোগে বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় সক্ষম দেশ হিসেবে সারা বিশ্বে প্রশংসিত। যে 378টি মুজিব কিল্লা নির্মাণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে, উঁচু মাটির কিল্লা জাতির পিতা করে গিয়েছে, সেগুলো আমরা সংস্কার করে দিয়েছি। ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিএনপি সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, 91-এর ঘূর্ণিঝড়ে দেশে লক্ষাধিক মানুষের মৃত্যু হলেও জাতীয় সংসদে মৃত্যুর সঠিক তথ্য দেননি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1991 সালের যে ঘূর্ণিঝড়, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কোনো ধারণা বা প্রস্তুতি ছিল না, যার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা যায়, কিন্তু তখন তারা স্বীকার করেনি। তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিল যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। তা আমি উঠে জিজ্ঞেস করলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে সেটা আপনাকে বলতে হবে।
বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যে কোনো বড় বিল্ডিং করবার সময় সেটাও যেমন নিশ্চিত করতে হবে, আবার সেখান থেকে মানুষকে উদ্ধার করা, এবং যখনই আপনি ঘর বাড়ি অফিস আদালত বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান যাই করেন না কেন বিল্ডিং কোড মেনেই সব তৈরি করতে হবে। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক সংগঠন ও স্বেচ্ছাসেবকদের আজীবন সম্মাননা দেওয়া হয়। এ সময় কক্সবাজার প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত হয় সিপিপি স্বেচ্ছাসেবকদের মহড়া। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচল ১৩ মাস বয়সী সন্তান, গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি। মহাষ্টমীতে দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মর্তের কুমারী দেবীর পূজা করতে রামকৃষ্ণ মিশনে ছিল ভক্তদের ভিড়। সারা বিশ্ব করোনামুক্ত হোক এমন প্রার্থনা তাদের। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঢাকের তাল বলছে মহাষ্টমীর বার্তা, শাঁখের বোল, বেলপাতা আর উলুধ্বনিতে দেবীর আবাহন। কিন্তু আজ প্রতিমার নয়, মর্তের কুমারী দেবীর পূজা। সন্ধিলগ্নে ময়মনসিংহে মঙ্গল প্রদীপ ও পদ্মে বরণ করা হয় পার্বতীকে। যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হয় ঘি, মধু সহ ফুল, বেলপাতা। এ সময় করোনামুক্তির প্রার্থনা করেন ভক্তরা। কোলে করে দুর্গারূপী ৬ বছরের এক কন্যাকে বসানো হয় রংপুরের রামকৃষ্ণ আশ্রমের মণ্ডপের কুমারী মাতার আসনে। চলে ফুল, চন্দন আর আরতিতে বিহিত পূজার মধ্য দিয়ে মহাষ্টমীর আনুষ্ঠানিকতা। তার মধ্যে মাকে আমরা জাগ্রত করি, জাগ্রত করে মার নামে পূজাটা করা। আমরা চাচ্ছি যে এই মহামারী যেন চলে যায় আর তাড়াতাড়ি আমরা সবাই মুক্ত হয়ে যাই। সামনের দিনগুলো যেন আমাদের ভালো হয়, আগামী পথ চলাটা যেন আমাদের সোজা হয়, সহজ হয়, সেটাই আসলে আমাদের মূল প্রত্যাশা। শঙ্খ, পদ্মা আর বস্ত্রে রাজশাহীতে আরতি করা হয় ১০ ভুজা দুর্গাকে। মহা অষ্টমীতে দেবীর কাছে দুর্যোগ মুক্ত বিশ্ব প্রার্থনা করেন ভক্তরা। যে পরিস্থিতি দেশের, আমরা চাই যে করোনা যেন মুক্ত হয় বাংলাদেশ থেকে। মার কাছে চাইলাম মা যেন সবাইকে সুস্থ রাখে, সবার মঙ্গল করে আর গোটা পৃথিবী যেন করোনা মুক্তি হয়। দিনাজপুরে এক শিশুকন্যাকে দেবী সাজিয়ে তোলা হয় পূজার বেদিতে। শুরু হয় যজ্ঞ। উলুধ্বনিতে মুখর রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণ। আরাধনা শেষে দেবীর চরণে শ্রদ্ধা নিবেদন করেন পুণ্যার্থীরা। এছাড়া বগুড়ার নওগাঁ, বরিশালেও নানা আচারে অনুষ্ঠিত হয় মহাষ্টমীর পূজা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে করোনা মহামারীতে এবারও ঢাকায় কুমারী পূজা হয়নি, তবে মণ্ডপে মণ্ডপে নানান আচার অনুষ্ঠান পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে রাজধানীর রামকৃষ্ণ মিশনে আছেন সহকর্মী আফরোজা মৌটুসী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌটুসী, মহাষ্টমী সকাল থেকেই চলছিল বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পূজা। অষ্টমীর বিশেষ যে পূজা সেটি হয় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত, এবং সেইখানে ভক্তদের সনাতন ধর্মাবলম্বীরা ভিড় করেছেন এবং স্বাস্থ্যবিধি মেনে তারা দেবী দুর্গার অঞ্জলি দিয়েছেন এবং দেবী দুর্গাকে দেখতে এসেছেন। এবং সব মণ্ডপেই ছিল উপচে পড়া ভিড়। যদিও মণ্ডপ থেকে বারবারই বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মানার কথা, কিন্তু অনেকেই মানছেন এবং অনেকেই মানছে না। এই মুহূর্তে আমি আছি রামকৃষ্ণ মিশনে, এবং রামকৃষ্ণ মিশন মন্দিরে প্রতি বছরই খুব বড় করেই কুমারী পূজার আয়োজন করা হয়। সে কারণে কিন্তু করোনা মহামারী বিবেচনায় গত বছর এবং এবছর কুমারী পূজার আয়োজন করা হয়নি। কিন্তু অনেকেই হয়তোবা বিষয়টি জানতেন না, যার কারণে এই কুমারী পূজায় অংশ নিতে দেশের ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে ভিড় করেছেন এবং কুমারী পূজায় অংশ নিতে এসেছেন। কিন্তু এসে তারা আশাহত হয়েছেন। তারা অনেকেই এসে জানতে পেরেছেন যে কুমারী পুজোটি এবার হচ্ছে না। আমি মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে করোনা বিবেচনা এবং দেবী দুর্গার, তারা মানছে যে দেবী দুর্গার যে মানব সন্তান রয়েছেন তাদেরকে রক্ষায় তারা এই পূজাটি এই বছর করবেন না। যদি পরিস্থিতি আগামী বছর ঠিক হয় তাহলে তারা এই পূজাটি করবেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মন্দিরের যে ভেতরে যে দেবী দুর্গার যে প্রতিমা রয়েছে, সেই ভেতরের যে মন্দিরটি সেটি বন্ধ করে দিয়েছে। তারা অনেক বেশি এই জিনিসটা শক্তভাবে মেনে চলছেন, যাতে কোনোভাবেই নিয়মের বাইরে গিয়ে কেউ
কোনো কিছু করতে না পারে এবং করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টি তারা অনেক সতর্কতারভাবে খেয়াল রাখছেন। এই সকাল থেকে যে দেবী দুর্গার অষ্টমীর যে পূজা এবং দেবী দুর্গার যে অষ্টমীর বিশেষ যে পূজা সেটি শেষ হয়েছে এবং কিছুক্ষণ আগেও এর সবশেষ যে অঞ্জলি সেটি শেষ হলো এবং ভক্তরা অঞ্জলি দিয়ে প্রসাদ নিলেন এবং কিন্তু মন্দির থেকে এখন সবাইকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এই অষ্টমীর যে আনুষ্ঠানিকতা সেটি এখানকার শেষ এবং বাইরে সবাই ভিড় করেছেন, যেহেতু মন্দিরের ভিতরে তাদেরকে অবস্থান করতে দেওয়া হচ্ছে না তাই তারা বাইরে ভিড় করছেন এবং তারা এখানে থাকবেন বা আশেপাশে যে আরও কিছু মন্দির রয়েছে সেইখানে তারা যাবেন এবং সেইখানে গিয়ে তারা তাদের যে দেবী দুর্গা সেই দুর্গার ঠাকুর দর্শন করবেন এবং তারা অপেক্ষা করছেন সন্ধ্যায় যে সন্ধি পূজা রয়েছে সেটিতে তারা অংশ নেবেন এবং সেই সন্ধি পূজার মাধ্যমে দেবীকে অষ্টমীর শেষ এবং নবমীর শুরুর যে তিথি সেটিতে সেই সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। তো এশা মহা অষ্টমীর যে পূজা রয়েছে সেটি ছিল আমার কাছে এই শেষ এশা। রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে মহাষ্টমীর আচার অনুষ্ঠান পালনের নানান খবর জানাচ্ছিলেন সহকর্মী আফরোজা মৌটুসী। ইভ্যালির পরিচালনা কমিটিতে রাখতে ৩ জন সাবেক সচিবের নাম হাইকোর্টে জমা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদের মধ্য থেকে একজনকে কমিটিতে রাখা হবে। এছাড়া কমিটির অপর 3 জন সদস্য হবেন অবসরপ্রাপ্ত বিচারপতি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও একজন আইনজীবী। তাদের নাম আদালতই ঠিক করে দেবেন। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দেনা পাওনা ও সম্পদের বিষয়টি খতিয়ে দেখতে এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে মঙ্গলবার একটি কমিটি গঠন করে দেওয়ার কথা জানায় উচ্চ আদালতের একটি বেঞ্চ। ইভ্যালির অবসান সংক্রান্ত একটি কমিটি গঠন করার জন্য চারজনের একটি পরিচালনা পর্ষদ করার একটি অভিমত ব্যক্ত করেন এবং বাণিজ্য মন্ত্রণালয়কে তিনি নির্দেশনা প্রদান করেন যেন 3 জন অবসরপ্রাপ্ত সচিবের নাম তার নিকট জমা প্রদান করা হয়। মাননীয় আদালত বলেছেন যে তিনি বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে তিনি আগামী 17 বা 18 তারিখ যেদিন ভ্যাকেশন বেঞ্চে তিনি বসবেন সেদিন তিনি এই বিষয়ে আদেশ প্রদান করবেন। ফরিদপুরে 2000 কোটি মানি লন্ডারিং মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা HM ফুয়াদকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন ফুয়াদ। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফুয়াদ 2000 কোটি টাকা মানি লন্ডারিং এবং আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের মামলায় চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও প্রায় ডজন খানেক মামলা রয়েছে তার বিরুদ্ধে। তিনি সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস ছিলেন। করোনা ও বন্যা পরিস্থিতিতে লোকসান কাটিয়ে আবারও সনাতন ধর্মাবলম্বীদের পূজাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে টাঙ্গাইলের বিখ্যাত করটিয়া শাড়ি কাপড়ের হাট। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তাঁত মালিক ও শ্রমিকরা। স্বল্প সুদে ঋণ সহায়তা সহ সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে আবারও সরগরম টাঙ্গাইলের বিখ্যাত করটিয়া শাড়ি কাপড়ের হাট। কিন্তু বেচা বিক্রি হচ্ছে না আশানুরূপ। দূর দূরান্তের পাইকাররা খুব একটা শাড়ি কিনতে না আসায় হতাশা কাটছে না তাঁত মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের। চলমান করোনা পরিস্থিতি আর সাম্প্রতিক বন্যার কারণে গত বছর থেকেই লোকসান গুনতে হচ্ছে তাঁতিদের। ইতিমধ্যে পুঁজি হারিয়ে অনেকেই তাঁত বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বেকার হয়ে পড়েছেন হাজার হাজার তাঁত মালিক ও শ্রমিক। এমন পরিস্থিতিতে স্বল্প সুদে ঋণ সহায়তা সহ শাড়ি তৈরির উপকরণের দাম কমাতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্টরা। সুতার দাম বেশি থাকার কারণে আমরাও কাপড় বেচতে হিমশিম খাচ্ছি, মহাজনরাও কিনতে হিমশিম খাচ্ছে। বেশি মূল্যের সুতা কিনে কম রেটে কাপড় বিক্রি করতে হচ্ছে, এখন কাপড় বেচা কিনে হচ্ছে না। কাপড় নাই না, অনেক দূর দূরান্তের থেকে লোক আইতো, এখন আসে না। কাপড়ের দাম কম, বিভিন্ন ধরনের সমস্যা। সরকারের কাছে আবেদন, কারণ এগুলো জিনিসপাতির দাম জানি একটু কমিয়ে দেয়, তেতালি তাঁত শিল্পরা বাঁচতে পারবে। জরুরি ভিত্তিতে ঋণ সহায়তা সহ সরকারের পৃষ্ঠপোষকতা না দেয়া হলে অচিরেই এই শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি হাট ব্যবসায়ী মালিক সমিতির। কৃষকদের যেরকম লোন দেয় ঠিক সেরকম এদেরকে এই সুতার ব্যাপারে সবকিছুর মধ্যে লোন যদি না দেয়, ঋণ না দিলে পারা এই তাঁতি আর ফিরিয়ে দেওয়া। অনেক তাঁতিরাই
আজকালে বসে পড়ছে। টাঙ্গাইলের করটিয়া শাড়ি কাপড়ের হাটে প্রতি সপ্তাহে স্বাভাবিক সময়ে 3 থেকে 4 কোটি টাকার শাড়ি বিক্রি হতো। গত 2 বছর ধরে তা নেমে এসেছে 1 কোটিরও নিচে। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রবাসের দুর্গোৎসব উদযাপনের খবর। যুক্তরাষ্ট্রেও দুর্গাপূজা উদযাপন করেছেন প্রবাসীরা। দুর্গোৎসবে হিন্দুদের বিভিন্ন সংগঠন ও মন্দিরগুলো এখন পূজা অর্চনায় ব্যস্ত। বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্ক শহরে অন্তত 22টি স্থানে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। পূজায় কোনো সরকারি ছুটি নেই যুক্তরাষ্ট্রে, তবুও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বলে কথা। করোনা মহামারীর মধ্যেও উৎসবের রং হিন্দু সম্প্রদায়ের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। পূজা অর্চনায়, গানে আর প্রার্থনায় নিউ ইয়র্কের মন্দিরগুলোতে এখন উপচে পড়া ভিড়। 11তম বছরে ওম শক্তি মন্দিরের এই পূজার আয়োজন করেছি। পৃথিবী একটি অত্যন্ত খারাপ সময় পার করছে, আপনারা জানেন। তারপরও দুর্গা উৎসব এখন সার্বজনীনতার রূপ পেয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবে শরীক হচ্ছে। দেবী দুর্গা এবার এসেছেন ঘোড়ায় করে, যাবেন দোলায়। সপ্তাহের কোন বারে সপ্তমী ও দশমী তিথি তার উপর নির্ভর করে দেবীর আসা যাওয়া। বৈশ্বিক করোনা মহামারী থেকে মুক্তি পেতে দেবী দুর্গার কাছে প্রার্থনা করা হয়। বাংলাদেশের মতো শারদীয় দুর্গোৎসব নিউ ইয়র্কেও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাই দিচ্ছে। শান্তি ও কল্যাণের সেই প্রার্থনাই করছেন সবাই। প্রার্থনা করি যেন সারা পৃথিবীতে করোনা মুক্ত হোক। পূজার প্রধান প্রার্থনাই হচ্ছে যে আমরা এই রোগ শোক ব্যাধি থেকে যেন মুক্তি পাই। নিউ ইয়র্কে অন্তত 22টি স্থানে হচ্ছে দুর্গোৎসব। ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরাও আরও কয়েকটি পূজা আয়োজন করছেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে কয়েকশো। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনাল নিশ্চিতে আজ নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রশ্মি ধানুতে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 5টা। এই মুহূর্তে মালদ্বীপের রাজধানী মালেতে আছেন রিপোর্টার SM ইকবাল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, আসলে সময় যত এগিয়ে আসছে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকা না থাকার সম্ভাবনা বা দোলাচল আসলে ততই বাড়ছে। তবে ফুটবলার থেকে শুরু করে আমরা যারা সমর্থক আছি বা গণমাধ্যম কর্মী যারা আছে, যারা লাল সবুজ ফুটবলকে ভালোবাসি, সকলে কিন্তু প্রত্যাশা করছে যে বাংলাদেশের ফুটবলটা এই ম্যাচের মাধ্যমে রিভাইভ করতে পারে, আবার এই ম্যাচের মাধ্যমে আবারও পিছিয়ে যেতে পারে। কারণ বাংলাদেশ যদি আজকে নেপালকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ চার মৌসুম পর হচ্ছে বা 4টা সাফ চ্যাম্পিয়নশিপের 4টা আসর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করবে বা ফাইনাল উঠবে, যে আক্ষেপটা বাংলাদেশের দীর্ঘদিনের। কারণ গেল 4টা আসর বাংলাদেশের একেবারেই খারাপ কেটেছে। তো আজকের ফরমেশনটা কেমন হতে পারে সেটা আগেই বলেছি। 4-4-2 ফরমেশন, অনেকটা অ্যাটাকিং ফরমেশনে বাংলাদেশ এই ম্যাচে মাঠে নামবে। তবে একাদশে কারা থাকতে পারে সেটা নিয়ে কিছুটা ধোঁয়াশা কিন্তু এখন পর্যন্ত রয়েছে, যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো একাদশটি ঘোষণা করা হয়নি বা আমাদের কাছে পাক্কা যে একাদশটা সেটা কিন্তু এখনো আসেনি। তবে ধারণা করা হচ্ছে মতিন মিয়ার সঙ্গে সুমন রেজা বা সুফিল হচ্ছে আজকে প্রথম একাদশ বেস্ট 11-এ থাকতে পারেন। অর্থাৎ 4-4-2 যে ফরমেশন নিয়ে বাংলাদেশ আজকে মাঠে নামবে সেখানে মতিনের সঙ্গে সুমন রেজা কিংবা সুফিল শুরু করবেন। আর মিডফিল্ডে যথারীতি যারা খেলে থাকেন স্বাভাবিকভাবে তারাই খেলবেন। রাকিব হোসেন ফেরাতে হচ্ছে। এই ম্যাচে বাংলাদেশের মিডফিল্ড অনেক বেশি শক্তিশালী হয়েছে। এছাড়া সোহেল রানার কথা বলা যেতে পারে। বিপ্লু আউটস্ট্যান্ডিং ছিল গত 2টি ম্যাচে, সুতরাং বিপ্লুর উপরও ভরসা রাখা যেতে পারে। জামাল ভুঁইয়াকে হয়তো একটু পেছনে জায়গা করতে হতে পারে বা জামাল ভুঁইয়া হয়তো মিডফিল্ডটাকে আরো শক্তিশালী করার জন্য জামাল ভুঁইয়া সামনে চলে আসবেন। আর ডিফেন্স লাইনে সেন্টার ডিফেন্ডার হিসেবে খেলবেন তপু বর্মন এবং তার সঙ্গে থাকবেন তারিক কাজী। লেফট ব্যাকে ইয়াসিন আরাফাত ছিটকে গেছেন, তার জায়গায় কে আসেন সেটা এখনো অনুমান করা যাচ্ছে না। তবে রাইট ব্যাক হিসেবে বিশ্বনাথ ঘোষকে যে দেখা যাবে, কারণ তিনি হচ্ছে নিষেধাজ্ঞা থেকে ফিরেছেন। পক্ষান্তরে নেপালের কথা বলতে হয়, নেপালের এই টিমটা কিন্তু বর্তমানে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং গেল ম্যাচে তারা দুর্দান্ত ফুটবল খেলেছে। তাদের ফুটবলে কিন্তু যথেষ্টই গতি রয়েছে, যেই পেসটা বাংলাদেশের ফুটবলে অনুপস্থিত। তবে বাংলাদেশ যদি এই ম্যাচে টেকনিক্যাল খেলাটা খেলতে পারে, তাদের দুর্বলতা ধরে যদি কাজ করতে পারে এবং একই সঙ্গে ফরওয়ার্ডরা যদি গোল স্কোরিং যে অপরচুনিটি রয়েছে সেই অপরচুনিটি যদি কাজে লাগাতে পারেন, তাহলে বলা যেতে পারে যে বাংলাদেশের জন্য এই ম্যাচ ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। এছাড়াও সাফ চ্যাম্পিয়নশিপে আজকে আরো একটি
একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচের পরিসংখ্যানটা মোটামুটি একই রকম। মালদ্বীপ এবং ভারতের মধ্যকার ম্যাচ, ভারতকে কোয়ালিফাই করতে হলে, ফাইনালের টিকিট কাটতে হলে অবশ্যই এই ম্যাচে জিততে হবে এবং মালদ্বীপ যদি ড্র করে তাহলে কিন্তু তারা ফাইনালের টিকিটটি নিশ্চিত করবে। সুতরাং সাফ চ্যাম্পিয়নশিপের আজকে অঘোষিত দুটো সেমিফাইনাল রয়েছে এবং সকলেরই আমরা প্রত্যাশা করছি ম্যাচ দুটি খুবই জমজমাট হবে। গতকাল যখন অস্কার ব্রুজন প্রেস কনফারেন্সে আসলেন, তিনি একটা কথাই বলেছেন যে তার টিমের প্রতি তার আস্থা আছে এবং তার টিম 2 দিন বিশ্রামের পর এই মুহূর্তে বেশ চনমন অবস্থানে রয়েছে এবং তারা নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করবে এবং আমাদেরও প্রত্যাশা থাকবে অল্প কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে ম্যাচ। বাংলাদেশ ডেফিনেটলি ভালো ফুটবল উপহার দিবে এবং দলকে এই ম্যাচ নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে। তো আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। ফাইনাল নিশ্চিতের মিশনে আজ নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপ থেকে আমাদেরকে সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী SM ইকবাল। এবার এক তরুণের স্বপ্ন পূরণের যাত্রা নিয়ে রিপোর্ট। বদলে গেল চট্টগ্রামের তরুণ আশিরের জীবন। ছোট্ট ড্রিম লাইনার যুদ্ধবিমান বানানো আশির উচ্চ শিক্ষার সুযোগ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। সময় সংবাদে খবর প্রচারিত হওয়ার পর এই তরুণকে ঢাকায় নিয়ে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অজপাড়াগায়ে বেড়ে ওঠা আশিরের দুঃসাহস যেন হার মানায় গ্রিক পুরাণের ইকারাসকেও। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত এলাকায় বসবাস করেও মেধার জোরে বানিয়েছেন বোয়িং, ড্রিমলাইনারের মতো ছোট আকারের সব বিমান। তার উদ্ভাবনের তালিকায় রয়েছে MiG-29 এবং ড্রোনের মতো যুদ্ধে ব্যবহৃত এয়ারক্রাফটও। সময় টেলিভিশনের প্রতিবেদনে এই কিশোরের প্রতিভা উঠে আসার পর তাকে বিমান বিষয়ক উচ্চতর শিক্ষার সুযোগ দিতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়। আশিরকে তারা ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করে দেয় নতুন এক জীবন। এই যে আপনি একটা ছেলেকে প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে নিয়ে আসলেন, এটা কিন্তু আপনি দেশের জন্যই কাজ করেছেন। এই ছেলেটাকে তো আমরা জানতাম না, ও কিন্তু একটা মেধা। আসলে প্রত্যন্ত অঞ্চলে ও যে কাজ করে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ইভেন ঢাকা শহরেও কিন্তু অনেক ফেসিলিটি দিয়েও আমি কাজটা করতে পারবো না। বাঁশখালীর স্থানীয় কলেজ থেকে HSCর গণ্ডি পেরোনোর পর সেখানেই একটি পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছিলেন আশির। সেখান থেকে ঢাকায় বিমান বিষয়ক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে আনন্দিত তিনি। একটা পলিটেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। তো আমি রোবোটিক্স এবং এরোডাইনামিক্স নিয়ে কাজ করতাম ওই কলেজ থেকে। আমি এখানে আমার স্বপ্ন যে ইচ্ছা শক্তি ছিল, এটা আমি বাস্তবায়ন করার জন্য এখানে আমি সুযোগ পাইছি এই ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিকে আমি অনেক ধন্যবাদ জানাই। SSCতে GPA 3.9 এবং HSCতে 3.5 পাওয়া আশিরকে ফলাফলের ভিত্তিতে নয়, মেধার বিচারে সুযোগ দেওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এভিওনিক্স নিয়ে আমরা একটা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমি দেখে যদি সম্ভব হয় আমি ওই ডিপার্টমেন্টকে আমি ভর্তি করতে পারি কিনা। গতানুগতিক কোনো মাপকাঠি যাচাই করা যায় না, আমরা এর ঊর্ধ্বে গিয়ে ওকে আমি যাচাই করতে যাচ্ছি। আশিরের মতো এমন মেধাবী তরুণদের উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ দেওয়ার জন্য সবসময় সহযোগিতার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যর্থ ছিল বিএনপি সরকার। প্রশমন দিবসে প্রধানমন্ত্রী, যতই দুর্যোগ আসুক বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। বেগম জিয়ার নানা শারীরিক জটিলতার চিকিৎসা দেশে সম্ভব নয়, নিতে হবে বিদেশে। আবারও বললেন মির্জা ফখরুল, জামিন পাওয়া ন্যায্য অধিকার। এবং যানজট ছাড়াই ঢাকার যে কোনো প্রান্ত থেকে পৌঁছানো যাবে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালে। যুক্ত হচ্ছে মাটির নিচের রেলপথ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।